এই সরকার এবং তার যে উপদেষ্টারা, আমি জানি না, তাদের তো পালাতে হবে নিশ্চিত। হ্যাঁ, তাদের তো না পালানোর, বাংলাদেশে থাকার কোনো উপায় নেই, পালাতে তো হবেই, এবং তারা যেখানে পালাই যাবে সেই জায়গাটা গিয়েও তারা নিস্তার পাবে, এবং যার প্রেক্ষিতে নতুন একটা নির্বাচন করতে হবে। কেন উপদেষ্টাদের পরিবার দেশ ছাড়ছেন? অন্তর্বর্তী সরকারের অন্তত 9 জন উপদেষ্টা পরিবারের সদস্যরা ইতিমধ্যে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। 9 থেকে 11 তারিখের মধ্যে আরও অনেকে পাড়ি জমাবেন। ইতিহাস বলে বড় ধরনের পট পরিবর্তনের আগে অনেক সময় প্রভাবশালী মহলে এক ধরনের দেশ ছাড়ার হিড়িক দেখা যায়। এখন প্রশ্ন হলো, বর্তমান পরিস্থিতি কি আসলেই সেদিকেই যাচ্ছে? নির্বাচন হবে না মানে দেশের একটা কি হাল দেখেন। নির্বাচনের আর মাত্র 3 দিন বাকি। এই 3 দিন আগে এখন পর্যন্ত দেশ পুরো গরম হয়ে আছে। একজন বলছে নির্বাচন হবে, অন্যদিকে বলছে নির্বাচন হবে না। অল্প কয়েকদিনের মধ্যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, এবং এটা সময়ের ব্যাপার, এটা বাস্তবতা, এটাই অ্যারেঞ্জমেন্ট। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মানি না, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মানি না বলছেন কে? জাতীয় পার্টির মহাসচিব। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে, এটা আমি শুরু থেকেই বলছি। যে নির্বাচন নিয়ে জরুরি বার্তা দিলেন সজীব ওয়াজেদ জয়। কি বার্তা দিলেন? এটা মূলত তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু তিনি দেননি, এটা হচ্ছে দেশের নাগরিকদের উদ্দেশ্যে তিনি দিচ্ছেন। বাংলাদেশে নির্বাচনের তারিখের বাকি আর মাত্র 3 দিন, অথচ এখনো নির্বাচন হবে কি হবে না তা নিয়ে গুঞ্জন থামছে না। 12 তারিখে নির্বাচন করে তারা চলে যাবেন, এর তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। কেন উপদেষ্টাদের পরিবার দেশ ছাড়ছেন? একটি খবরটি হলো, অন্তর্বর্তী সরকারের অন্তত 9 জন উপদেষ্টা পরিবারের সদস্যরা ইতিমধ্যে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। এই খবরটি দুজন বাংলাদেশের সিনিয়র সাংবাদিকের সোশ্যাল মিডিয়ার আলোকেই পরিবেশন করবার চেষ্টা করছি। খবরে শুধু 9 জনকে বললে পুরোটা হবে না, শুধু 9 জনই নন, জ্যেষ্ঠ সাংবাদিক কুদ্দুস আফরাদের দাবি অনুযায়ী বিশেষ সহকারী মিলিয়ে এই সংখ্যা 16টি পরিবার। গুঞ্জন শোনা যাচ্ছে যে 9 থেকে 11 তারিখের মধ্যে আরও অনেকে পাড়ি জমাবেন। আজ আমরা বিশ্লেষণ করব এই তথ্যগুলোর ভিত্তি কতটুকু, এটি কি নিছক গুজব নাকি আগাম কোনো আশঙ্কার পূর্বাভাস। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন 2 অভিজ্ঞ সাংবাদিক, এবং যাদের কথা আমরা বলতে চাইছি তারা কিন্তু কোনো অলি গলির সাংবাদিক নন, সুশিক্ষিত এবং জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করা সাংবাদিক। সাংবাদিক নজরুল কবির তার ফেসবুক প্রোফাইলে প্রথমে 9 জন উপদেষ্টার পরিবারের বিদেশে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন। এরপরই সেই পোস্টের কমেন্টে সাংবাদিক কুদ্দুস আফরাদ যোগ করেন এক নতুন মাত্রা। তিনি দাবি করেন বিশেষ সহকারী সহ এই সংখ্যা আসলে 16, এবং আগামী কয়েকদিনের মধ্যে আরও বড় ধরনের মুভমেন্ট হতে পারে। যখন এমন দায়িত্বশীল জায়গা থেকে এমন তথ্য আসে, তখন জনমনে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সাধারণ মানুষ ভাবছেন, যদি পরিস্থিতি স্বাভাবিকই থাকে তবে কেন এই এক্সিট প্ল্যান? তারা কি নির্বাচন পরবর্তী কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বড় কোনো পরিবর্তনের আঁচ পাচ্ছেন? আমার কথাই যদি আমি বলি যে একদম উড়িয়ে দেওয়াও যায় না। আমিও বিভিন্ন জায়গা থেকে কানাঘোষা শুনছি। সাংবাদিক নজরুল করিম ফেসবুকে পোস্ট দিয়েছেন, কিংবা কুদ্দুস আফরাদ কমেন্ট করছেন, কিন্তু আমাদের কানেও আসছে বিভিন্ন জায়গা থেকে যে উপদেষ্টা পরিষদের পরিবারের মধ্যে ইতিমধ্যে দেশ ত্যাগের হিড়িক শুরু হয়ে গেছে। কিন্তু কেন এই দেশ ত্যাগ? আমরা আগেই বললাম যে তারা কি কোনো পরিবর্তনের আশ পাচ্ছেন? কারণটা হচ্ছে যে গত 1.5 বছরের বাংলাদেশকে আপনি যদি দেখেন, গত 1.5 বছরে এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। বাংলাদেশের স্বাধীনতার 55 বছরের ইতিহাসে আমরা নির্বাচিত সরকার দেখেছি, আমরা রাজনৈতিক সরকার দেখেছি, আমরা সেনা শাসিত সরকার দেখেছি, আমরা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, আমরা সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, কিন্তু বাংলাদেশের এতটা পতন আমরা কখনোই দেখিনি। আজকে উপদেষ্টা পরিষদের সদস্যরা কিংবা তাদের পরিবারের সদস্যরা রাতে নিশ্চয়ই বিছানায় ঘুমান। বিছানায় যখন শোন, তখন নিজেদের কৃতকর্মের একটি কি আত্ম উপলব্ধি হয় না যে আমরা 1.5 বছরে কি করলাম? এই কর্মের উপরে আমরা কি বাংলাদেশে টিকে থাকতে পারবো, নাকি আমরা যদি বাংলাদেশে থাকি হঠাৎ করে যদি রাইফেলের গুলিটা অন্যদিকে ঘুরে যায়, আমাদের বিপক্ষে আছে, মানে আমাদের প্রতিপক্ষের দিকে রাইফেলটা তাক করা আছে, হঠাৎ করে রাইফেলটা যদি আমাদের দিকে ঘুরে যায় তখন কি হবে? এই ভাবনাগুলো আসে কিনা?
যদি এই ভাবনাগুলো আসে তাহলে সাংবাদিক নজরুল কবির কিংবা কুদ্দুস আফরাত যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলছেন সেগুলো কিন্তু অমূলক নয়। এছাড়াও আমরা যদি আরো বিভিন্ন বিষয়গুলো একটু বিবেচনা করি, আমরা যদি নিরপেক্ষভাবে দেখি, তবে কিছু বিষয় মাথায় রাখতে হবে। উপদেষ্টাদের পারিবারিক অবস্থানের কথা যদি আপনি চিন্তা করেন, অনেক উপদেষ্টার সন্তান বা পরিবার আগে থেকেই বিদেশে স্থায়ীভাবে বসবাস করেন, তাদের আসা যাওয়া একটি নিয়মিত প্রক্রিয়া হতে পারে। নিরাপত্তা শঙ্কা, নির্বাচনের সময় বা পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয়। অনেক ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তার খাতিরে পরিবারের সদস্যদের সরিয়ে রাখা একটি সাধারণ কৌশল হতে পারে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সাংবাদিকরা যখন সুনির্দিষ্ট সংখ্যা বলেন, সংখ্যা ধরে ধরে বলছেন, তখন সাধারণত তাদের কাছে কোনো ইনসাইড সোর্স থাকে। তবে যতক্ষণ না পাসপোর্ট বা ইমিগ্রেশনের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে, ততক্ষণ একে স্ট্রং জল্পনা হিসেবেই দেখা হচ্ছে। আমাদের মনে রাখতে হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদের সাথে অনেক সময় রং চড়ানো হয়, তবে 16টি পরিবারের কথা যখন উঠছে তখন বিষয়টিকে একবারে উড়িয়ে দেওয়ারও কোনো সুযোগ নেই। সংখ্যা ধরে 9, আবার 16 এবং আগামী 9, 10, 11 ডেট দিয়েও দেওয়া হচ্ছে যে এই সময়ের মধ্যে মুভমেন্টটা আরও বেড়ে যাবে। তাহলে আপনি এটিকে উড়িয়ে দেবেন কিভাবে? এই খবরের রাজনৈতিক প্রভাব কিন্তু ব্যাপক। সাধারণ মানুষ যখন শোনে যে নীতি নির্ধারকদের পরিবার নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে, তখন তাদের মধ্যে প্যানিক বা আতঙ্ক তৈরি হয়। এটিকে নির্বাচনের পর কোনো ধরনের বড় পাওয়ার গ্যাপ বা বিশৃঙ্খলা সৃষ্টির ইঙ্গিত, নাকি এটি কেবলই একটি পরিকল্পিত অপপ্রচার যাতে সরকারের মনোবল ভেঙে দেওয়া যায়? সরকারের মনোবল শেষ মুহূর্তে আর মাত্র কয়েকদিন আছে, ভেঙে দিলেই কি আর না দিলেই কি? সরকারের মনোবল ভেঙে দিয়ে আসলে কি হবে এই মুহূর্তে? এই বিষয়গুলো বিবেচ্য। ইতিহাস বলে বড় ধরনের পট পরিবর্তনের আগে অনেক সময় প্রভাবশালী মহলে এক ধরনের দেশ ছাড়ার হিড়িক দেখা যায়। এখন প্রশ্ন হলো, বর্তমান পরিস্থিতি কি আসলেই সেদিকেই যাচ্ছে? আমাদের 2 সিনিয়র সাংবাদিক যে কথা বলছেন সোশ্যাল মিডিয়ায়, সেটির একদম কোনোভাবে উড়িয়ে দিতে পারি না। দিন শেষে 9, 10 বা 11 তারিখ পার হওয়ার পর অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। সাংবাদিক কুদ্দুস আফরাতের দেওয়া সময়সীমা যদি মিলে যায়, তবে সেটি হবে বর্তমান প্রশাসনের জন্য বড় ধরনের একটি অস্বস্তির কারণ। আর যদি এটি ভুল প্রমাণিত হয়, তবে বুঝতে হবে এটি ছিল একটি সুপরিকল্পিত গুজব। আমরা কোনো পক্ষ নিচ্ছি না, কেবল জনমনে চলমান প্রশ্নগুলো তুলে ধরছি। আপনারা কি মনে করেন? এই বিদেশ যাত্রা কি ব্যক্তিগত কারণে, নাকি বড় কোনো বিপদের আশঙ্কায়? কমেন্ট করে আমাদের জানান। এই সরকার এবং তার যে উপদেষ্টারা, আমি জানি না, তাদের তো পালাতে হবে নিশ্চিত। হ্যাঁ, তাদের তো না পালানোর, বাংলাদেশে থাকার কোনো উপায় নেই। হয়তো বা 6 মাস থাকতে পারে, 1 বছর থাকতে পারে, কিন্তু এরপরে না পালানোর কোনো মানে পালাতে তো হবেই। এবং তারা যেখানে পালাই যাবে সেই জায়গাটা গিয়েও তারা নিস্তার পাবে না। তারা এত দুর্নীতি এবং এত সব অনিয়ম করেছে। এবং এইরকম পরিস্থিতিতে যদি নির্বাচন হয়ও, যদি যেই আপনার নির্বাচন মানে সরকার গঠন করুক, তাদের পক্ষে বাংলাদেশের অর্থনীতি, তারপরে আমলাতন্ত্রে যে আপনার স্থবিরতা, সেনাবাহিনীর মধ্যে যে স্থবিরতা, তারপরে আপনার নতুন কোনো ইনভেস্টমেন্ট নাই, তারপরে বেকারত্ব, কোনো নতুন চাকরি বাকরি নাই, প্রত্যেকটা জিনিসকে সামাল দেওয়া খুবই কঠিন হবে। এবং যার প্রেক্ষিতে 1 বছর, 2 বছর, 3 বছরের মাথায় নতুন একটা নির্বাচন করতে হবে। এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের সমর্থন, মানে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের সমর্থন কিন্তু নিম্নবিত্ত দরিদ্র লোকদের ভেতরে এবং বাকি অনেকের ভেতরেও কিন্তু নতুন একটা চিন্তা এসছে এবং আওয়ামী লীগের সমর্থন কিন্তু খুব দ্রুত গতিতে বাড়ছে। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগের যারা নেতৃত্ব, তারা চিন্তা করছেন যে এই ইউনূস সাহেবের যে এটা তার যে শাসক, তার যে এই ইলেকশন রেফারেন্ডাম, প্রত্যেকটা জিনিস প্রশ্নবিদ্ধ। তারা যে জুলাই চার্টার করেছে, সেটা তো বিএনপি ওইটার একটা বড় স্টেক হোল্ডার ছিল। তারা তো বলে দিল যে এটা জাতির সাথে একটা বড় প্রতারণা। তারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, সেই প্রত্যেকটা তারা বাতিল করে দিয়েছে। এবং এই সর্বোচ্চ লোকজন, ডক্টর ইউনূস, নোবেল লরিয়েট, আলী রিয়াজ, আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে পড়ান একজন বুদ্ধিজীবী, তারা এরকম প্রকাশ্যে আপনার প্রতারণা করে তারা একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছেন ইউএস এর কাছ থেকে যে বাংলাদেশকে এই করতে হবে। এবং সেই অ্যাসাইনমেন্টের মধ্যে আমার মুক্তিযুদ্ধ, সংবিধান, সেগুলোকেও আপনার বাতিল করে দেওয়া করেছে। সেই জিনিসটাকে আমার মনে হয় যে মানুষ কোনোভাবে ভালো হিসেবে নেবে না। এবং আওয়ামী লীগ নেতৃত্ব সেটাকে বিবেচনায় নিয়ে তারা দেখছেন যে অদূর ভবিষ্যতে একটা চমৎকার একটা সুটেবল বাস্তবতা আসবে এবং সেখানে নির্বাচনও হবে এবং সেটার মধ্যে দিয়ে আওয়ামী লীগ আবার নতুন করে ফিরে আসবে। আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা হয়তো বাস্তবতার একটা ভিন্ন জায়গা থেকে কাউকে ভোট কেন্দ্রে যেতে হবে, কিন্তু কারাগারে যারা রয়েছেন, ভিআইপি কারাবন্দী, যেমন সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী সালমানিক রহমান, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তারা কেন পোস্টাল ব্যালটে সিল মারলেন অথবা পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা ভোট দিলেন? কেন তারা তার আগে নিবন্ধিত হলেন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য? আমরা সাধারণ মানুষের বা যে ফ্লোটিং ভোটার অথবা আওয়ামী লীগ যারা কর্মী সমর্থক যারা ভোটার রয়েছেন, তাদের নিয়ে বিশ্লেষণের জায়গাটি অনেক জায়গা থেকে করতে পারি, কিন্তু তারা কেন এই সিদ্ধান্ত দিলেন যেমন গণমাধ্যমে এসেছে তারা ভোট প্রয়োগ করেছেন?
আমি আসলে এই খবরের যে সত্যতা সেটা নিয়ে আমি নিশ্চিত না। যে তারা আদৌ অ্যাপ্লিকেশন করেছেন কিনা, আদৌ ভোট দিবেন কিনা। আচ্ছা। একটা হতে পারে যে তাদের, আমরা তো নিজেরা, আপনিও কারাগারে ছিলেন, আমিও কারাগারে ছিলাম, মানে হুম, হুম। সেখানে যোগাযোগের যে ব্যবস্থা, আপনার একটা মাত্র পত্রিকা দেওয়া হয়, আমরা মানে সেই পত্রিকা আবার কখনো কখনো বন্ধ থাকে এবং বাইরের হুম। জগতের সাথে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন। সুতরাং যারা ওখানে আছেন তারা হয়তোবা ওই দলীয় যে ইনস্ট্রাকশন সেটা হয়তো বা তারা পান না, কিংবা তাদের বিবেচনা যদি এটা হতে পারে, আমি জানি না, মানে কে কোন ভোট দেবেন সেটা তো তার ব্যক্তিগত বিবেচনা। কিন্তু মানে তারা যেহেতু মানে মিথ্যা মামলায়, মানে আমি সবার কথা বলছি না, আমি ব্যক্তিগতভাবে আপনার আসাদুজ্জামান নূরকে চিনি, তার সাথে ছিলাম, তারপরে তৌফিক ইলাহি চৌধুরীকে চিনি, তার সাথে ছিলাম, তারপর অধ্যাপক আবুল বারকাতকে চিনি, তার সাথে ছিলাম, তারপরে আপনার ব্যারিস্টার মেহেদী, সাবেক এডিশনাল অ্যাটর্নি জেনারেল, তার সাথে ছিলাম। এদের প্রত্যেকেই মিথ্যা মামলা দিয়ে 15 মাসের বেশি আপনার জেলে আপনার রাখা হয়েছে, যেটা আপনার মানবাধিকারের চরম লঙ্ঘন, এবং তাদেরকে জামিনও দেওয়া হচ্ছে না। বাংলাদেশের মধ্যে এইরকম পরিস্থিতি কিন্তু কখনোই ছিল, যে এরকম একটা লেজেন্ডারি ফিগার যারা নানাভাবে বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক কিংবা আপনার অন্যান্য ক্ষেত্রে যারা কন্ট্রিবিউট করেছে, তাদেরকে এইভাবে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস রাখা হয়। এখন তাদের সাথে তো আমি জানি তারা তো কোনোভাবেই তাদের, কারণ এই সরকারের তো প্রত্যেকটা কাজই প্রশ্নবিদ্ধ, এবং তারা তো এই ভোট দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু তাদের নামে যেগুলো ছড়ানো হচ্ছে আমি জানি না সেটা কতটুকু সত্যি। এবং আমি নিজে 28 নভেম্বর যখন মুক্তি পেয়েছি, আমাকে কারাগার থেকে আমার যে আমি দুটো ডায়েরি লিখেছিলাম, আপনার সেই ডায়েরি দুটো তারা ইলিগালি সিজ করে রেখে দিয়েছে। মানে কোন ইউনুসের দেশে আমরা বাস করছি, যে আমার দুটো যে ডায়েরি, মানে সংবিধানের 39 অনুচ্ছেদ অনুযায়ী আমার যে চিন্তা করার স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, আমার লেখার স্বাধীনতা, সবকিছু নিশ্চিত করা হয়েছে, কিন্তু তারা সেই দুটো ডায়েরি রেখে দিলেন। এখন কোন দেশে আমরা বাস করছি? হ্যাঁ, এবং সেটার জন্য আমি ইতিমধ্যে চিঠি দিয়েছি, সেটা আমার ডায়েরিটা দেওয়া হয় কিনা। এবং আপনি জানেন যে আমাদের দেশের অনেক উল্লেখযোগ্য বই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপর শহীদুল্লাহ কায়সার, তারপর অনেক মহিউদ্দিন খান আলমগীর, অনেক লেখক, অনেক সাহিত্যিক এবং অনেক আপনার কাজী নজরুল ইসলাম, তারপরে রাজনীতির, তারা জেলে থেকে যে ডায়েরি লিখেছেন পরবর্তীতে সেটা প্রকাশিত হয়েছে বই হিসেবে, এবং সেটা একটা উল্লেখযোগ্য দলিল হচ্ছে। এখন জেলখানার মধ্যে কি হচ্ছে এবং জেলখানার ভিতরে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং সেখানে যে আপনার নিয়ম কানুনের কোনো বালাই নাই, সেখান থেকে আমি তো কোনো ক্রেডিবল নিউজ পাচ্ছি না। সুতরাং তার উপরে আমরা কিভাবে মানে মন্তব্য করবো? আর যদি মন্তব্য করতে হয়, তাদের একটা বিবেচনা হতে পারে যে তারা ওই ভোট কেন্দ্রে গিয়ে কোথাও ভোট দেবেন না, শুধু রেফারেন্ডামে না ভোট দিয়ে আসবে। পোস্টাল ব্যালটে যদি ভোট দেন তারা, আমরা তো পোস্টাল ব্যালটে ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে এটা ম্যানিপুলেশন হয়ে গেছে। আপনার এখন মুশকিল হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস, মানে তিনি যে একজন বিদেশি এজেন্ট সেটা মোটামুটি প্রতিষ্ঠিত, এবং তার সবকিছু, তার জুলাই চার্টার, তার নির্বাচন, তার রেফারেন্ডাম, তার সবকিছু প্রশ্নবিদ্ধ। এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে বড় সমর্থক ছিল আপনার প্রথম আলো ডেইলি স্টার গ্রুপ। এখন আপনি প্রথম আলো ডেইলি স্টার গ্রুপ তাদের যে খবর সেটা মানে জ্বালিয়ে পুড়িয়ে কালো অঙ্গার করে দেওয়ার পরে প্রত্যেকদিন আপনি দেখেন যে এই সরকার কি রকম প্রত্যেকটা ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, বন্দরের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, আইন প্রণয়ন, তারপর আপনার অধ্যাদেশ জারির ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে তারা একটা প্রতারণার মধ্য দিয়ে গিয়েছে। হ্যাঁ, তাদের মানে উল্লেখযোগ্য কাজের ভিতরে আছে কি রিজার্ভের যে অবস্থান সেটা বোধহয় সংকট, মানে সেটা সন্তোষজনক। আরেকটা হচ্ছে যে আপনার কয়েকটা জায়গাতে গিয়ে, এর বাইরে আপনার মানে আর্থিক খাতের সংস্কার, রাজনৈতিক সংস্কার, তারপরে আপনার বন্দর ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, প্রত্যেকটা জায়গার অবস্থান আছে। হ্যাঁ, সুতরাং এইটা দিয়ে মানে আপনি এই সরকার যে সমস্ত আপনার জটিলতা তৈরি করে গেল, এইটাকে তো ঠিক করতেই অনেকদিন সময় চলে যাবে। এবং এই মানে এই সরকার এবং তার যে উপদেষ্টারা, আমি জানি না, তাদের তো পালাতে হবে নিশ্চিত। হ্যাঁ, তাদের তো না পালানোর, বাংলাদেশে থাকার কোনো উপায় নেই। হয়তো বা 6 মাস থাকতে পারে, 1 বছর থাকতে পারে, কিন্তু এরপরে না পালানোর কোনো মানে পালাতে তো হবেই। এবং তারা যেখানে পালাই যাবে সেই জায়গাতে গিয়েও তারা নিস্তার পাবে না। তারা এত দুর্নীতি এবং এত সব অনিয়ম করেছে। গতকালকে সন্ধ্যার পরে আওয়ামী সভানেত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় তার ভেরিফাইড ফেসবুক অলে 4 মিনিট 48 সেকেন্ডের একটা ভিডিও বার্তা দিয়েছেন। সেই ভিডিওতে তিনি অনেক কথাই বলেছেন। সেই ভিডিওতে জরুরি যে বার্তাটা সেটা হলো নির্বাচন কেন্দ্রিক, নির্বাচন নিয়ে তিনি জরুরি কিছু বার্তা দিয়েছেন। আমি পত্রিকার ভাষায় তার জরুরি বার্তাটি আপনাদের কাছে পৌঁছে দিতে বা আপনাদেরকে জানাতে চেষ্টা করব। তার আগে আপনাদেরকে একটা বিষয় অবগত করতে চাই, সেটা হলো যে আওয়ামী সভানেত্রী তার বক্তব্য এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য বর্তমান বাংলাদেশে মূলধারা গণমাধ্যমে প্রচার নিষেধ আছে। বর্তমান সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে তাদের বক্তব্য সবাই শোনেন, সকল মহলেই শোনেন কোনো না কোনোভাবে। যেমনটি আমি বাস্তব উদাহরণ পেলাম, সজীব ওয়াজেদ জয় যখন তার ভিডিও বার্তাটি তিনি দিলেন তার অলে, মাত্র 1 ঘন্টায় 1.2 মিলিয়ন ভিউ হয়েছে। তার মানে প্রায় 12 লক্ষ মানুষ 1 ঘন্টায় তার বক্তব্যটি শুনেছেন। আজকে আমি ভিডিও করতেছি, অর্থাৎ গতকাল সন্ধ্যার পরে তিনি ওইটা দিচ্ছেন। আমি আজকে সকালে উঠে দেখলাম প্রায় 2.3 মিলিয়নের কাছাকাছি। তার মানে 20 থেকে 25 লক্ষ মানুষ 8-10 ঘন্টায় তার বক্তব্যটি শুনেছেন। তাহলে এটা স্পষ্টভাবেই আমরা বুঝতে পারি যে
তার বক্তব্য বা তাদের বক্তব্য সবাই শোনেন, কিন্তু প্রচার করতেও নিষেধ করে রাখছেন। যাই হোক, ওইটা মূল আলোচনা না এই ভিডিওতে। এই ভিডিওতে আলোচনা সেটা হলো যে নির্বাচন নিয়ে জরুরি বার্তা দিলেন সজীব ওয়াজেদ জয়। আপনারা যদি চান পত্রিকার ভাষাতে এটা পড়ে নিতে পারেন, শিরোনামটা আপনাদেরকে বলে দেই। দেখেন, বাংলাদেশের ভালো যদি চান তবে এই নির্বাচনে ভোট দেবেন না, ভোট বর্জনের আহ্বান সজীব ওয়াজেদের। সোনার বাংলা 24 পত্রিকা এটা তারা ছাপাইছে। আর যদি আপনারা চান যে সেই তার নিজের মুখেই কথাগুলো শুনবেন, তাহলে ফেসবুকে ওয়াজেদ জয় এরকম লিখে সার্চ দিবেন, সজীব ওয়াজেদ লিখে দেখবেন ভেরিফাইড তার ফেসবুক কল চলে আসবে। প্রায় 4 মিলিয়নেরও বেশি তার ফ্যান ফলোয়ার আছে, সেখানে তিনি এই বক্তব্যটা দিচ্ছেন। আমি আপনাদেরকে একটু পত্রিকার ভাষায় পড়ে শোনাই এবং বিশ্লেষণও করি যাতে তিনি কী বার্তা দিলেন। এইটা মূলত তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু তিনি দেননি, এইটা হচ্ছে দেশের নাগরিকদের উদ্দেশ্যে তিনি দিচ্ছেন। তিনি বলেন, কোনো আইন শৃঙ্খলা নেই, অর্থনীতি পড়ে গেছে, কোনো গণতন্ত্র নাই, আপনাদের ভয়ে থাকতে হয়েছে। হতে চলেছে একটি সাজানো নির্বাচন যেখানে দেশের অর্ধেক রাজনৈতিক দলকে বাদ দেওয়া হয়েছে। এখানে কিন্তু রাজনৈতিক দলের কথা বলছে। বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 50-এরও অধিক। তাহলে এই 50-এরও অধিক রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে 18 থেকে 20টা রাজনৈতিক দল, তার মধ্যে প্রথম সারির 2-3টা রাজনৈতিক দল বাদে অন্য যে রাজনৈতিক দলগুলো তাদের জনসমর্থন তুলনামূলকভাবে সেরকম নাই। আর যাদেরকে বাদ রাখা হয়েছে, আওয়ামী লীগ বৃহত্তম একটা রাজনৈতিক দল, এই বৃহত্তর রাজনৈতিক দল এবং শুধু আওয়ামী লীগই না, বাংলাদেশের স্বাধীনতার পক্ষের যে রাজনৈতিক দলগুলো তাদেরকে বাইরে রাখা হয়েছে। সেই হিসাবে তিনি বলছেন যে অর্ধেকেরও বেশি রাজনৈতিক দলকে বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, শুধু আওয়ামী লীগ না তো, যত স্বাধীনতার সপক্ষের দল এবং প্রগতিশীল দল তাদের সবাইকে বাদ দেওয়া হয়েছে, যেটা আমি ইতিপূর্বে বললাম। তার অভিযোগ, অর্থাৎ সজীব ওয়াজেদ জয়ের অভিযোগ, শুধুমাত্র বিএনপি ও জামাতকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্যেই এই নির্বাচনের আয়োজন করা হচ্ছে। জয় আরও বলেন, নির্বাচন কমিশন আগে থেকে ভোটের ফলাফল, এই যে লাইনটা, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। জয় আরও বলেন, নির্বাচন কমিশন আগে থেকেই ভোটের ফলাফল এবং কত শতাংশ ভোট পড়বে তা নির্ধারণ করে রেখেছে। তাই এই নির্বাচনে ভোট দিয়ে জনগণের কোনো লাভ নাই, অর্থাৎ ফলাফল আগেই তৈরি। এইভাবেই বলছেন সজীব ওয়াজেদ জয়। আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে, যে আমার এই ইউটিউব চ্যানেলে, সেখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য মানব জমিনের প্রতিবেদন উঠে আসছিল নির্বাচনকে নিয়ে, যে আফ্রিকান নির্বাচনী স্টাইলে একটা নির্বাচন নাকি করতে যাচ্ছে, এবং নির্বাচন যে ইঞ্জিনিয়ারিং হবে সেইটা অনেকে আশঙ্কা করতেছে। যেহেতু আগে থেকে 5-7 দিনের সময় চেয়ে রাখা হয়েছে, এটার পরিপ্রেক্ষিতে মানব জমিনের সেই প্রতিবেদন থেকে আমার বিশ্লেষণটা আপনারা চাইলে ইউটিউব চ্যানেলে পড়ে নিতে পারেন। সেখানে যে বিষয়গুলো উঠে এসছে, এবং এই যে সজীব ওয়াজেদ জয় বললেন, নির্বাচন কমিশন আগে থেকে ভোটের ফলাফল এবং কত শতাংশ ভোট পড়বে তা নির্ধারণ করে রেখেছে, তাই এই নির্বাচনে ভোট দিয়ে জনগণের কোনো লাভ হবে না। এটা যে একেবারেই কথার কথা সেরকম না। বাংলাদেশের বর্তমানে নিউজ পত্রিকাগুলো এবং রাজনৈতিক বিশ্লেষকগণের আলোচনা বা বিশ্লেষণও কিন্তু এই বিষয়গুলো উঠে আসছে। তারপরে তিনি বলছেন যে, বলেন, গায়ের জোরে একতরফা সংস্কার করলে তা টেকে না। 75-এর পর যারা সামরিক শাসন করেছেন তারাও গণভোট ও সংস্কার করে রাজনৈতিক উন্নয়ন আনার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে গণতন্ত্র আরও দুর্বল হয়েছে। এর আগে 75-এর পরবর্তী সময়ে যারা সংস্কার করছেন, গণভোট করছেন, কিন্তু সেটা রাজনৈতিক উন্নয়নের আনার চেয়ে আরও গণতন্ত্র আরও দুর্বল হয়েছে, এই কথা তিনি বলছেন। তিনি বারবার আহ্বান জানান, অর্থাৎ সজীব ওয়াজেদ বারবার আহ্বান জানান, বাংলাদেশের ভালো যদি চান, ভবিষ্যৎ নিশ্চিত করতে চান, তবে এই নির্বাচনে ভোট দেবেন না। আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সাধারণ নির্বাচন ও একতরফা সংস্কার মেনে না নেই। এইটুকুই এই পত্রিকাতে তারা ছাপাইছে, কিন্তু সেই বক্তব্যে আরও অনেকগুলো কথা আছে। তিনি সেখানে বলছেন যে বাংলাদেশের প্রতিটা মানুষ এখন বিরক্ত কার উপর? বর্তমান সরকারের উপর। কেউ কেউ এমনও চাচ্ছেন যে নির্বাচনটা যেভাবেই হোক, নির্বাচনটা হয়ে যাক, এই সরকার বিদায় নিক। এই বিষয়ে সজীব ওয়াজেদ জয় বলছেন যে নির্বাচন হোক বা না হোক, এই সরকার যে বিদায় নিতে হবে, এই সরকার যে বিদায় নেবে এবং এই সরকারকে যে বিদায় নিতে হবে, এটাই বাস্তবতা। কিন্তু আপনি যদি ভোট দেন তাহলে নির্বাচনকে আপনি বৈধতা দিলেন। কিন্তু ওই যে মাঝখানে আবার সজীব ওয়াজেদ জয় বলছেন যে ফলাফল এবং কত শতাংশ ভোট পাবে সকল স্ক্রিপ্ট নাকি রেডি। জনাব গোলাম মোল্লা রনির বক্তব্যের মাঝেও এরকম কথা আমি বলতে শুনছি। এই যে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিশেষ নির্বাচনী বার্তাটি আপনার কাছে কি মনে হয়? এই বার্তাটি শোনার পরে আপনার মনের মধ্যে কি অনুভূতিটার সৃষ্টি হলো? আদৌ কি তিনি বাস্তবধর্মী উদাহরণ টেনে জরুরি বার্তাটা দিলেন, নাকি শুধুমাত্র তার দলের সুবিধা করার জন্য এই বার্তাটা দিলেন?
তবে আমি আমার সাধারণ বিদ্যা বুদ্ধি এবং যুক্তি অনুযায়ী যতটুকু বুঝি যে বিতর্ক কিন্তু চলছে, সন্দেহ কিন্তু আছে। বিশ্লেষকদের আলোচনা শুনে আমরা যতটুকু বুঝতে পারি যে বর্তমান ইউনূস সরকার আমলে যে নির্বাচনটা হচ্ছে, শুধু তাই নয়, বিশ্লেষক বা নিরপেক্ষ ব্যক্তি নয়, বরঞ্চ এই নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছেন যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলের অনেক নেতার বক্তব্যেও কিন্তু আমরা এটা শুনতে পেরেছি যে এই সরকার নাকি একটা রাজনৈতিক দলের দিকে হেলে পড়ছে, তাদের হয়ে কাজ করতেছে। আবার অপর পক্ষ থেকে আমরা এই অভিযোগও শুনতে পেয়েছি যে ব্যালট পেপারে ইঞ্জিনিয়ারিং হয়েছে, নির্বাচনের ইঞ্জিনিয়ারিং হতে পারে। আর একটা নিউজ কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম, আমার ইউটিউব চ্যানেলেই আছে, একটা রাজনৈতিক দলের নেতার নির্দেশে 6টা ভোটের সিল অবৈধভাবে বানানো হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী তাকে আইনের আওতায় নিয়ে এসছে এবং তিনি স্বীকারোক্তি দিচ্ছেন 144 ধারায় 64 ধারা যে হ্যাঁ একজন নেতার নির্দেশে এই কাজগুলো করছেন। এই যে সামগ্রিক বিষয়গুলো, এই সামগ্রিক বিষয়গুলো সাথে যদি সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যটা মিলান, তাহলে বাস্তব ধর্মী একটা বক্তব্য তিনি দিচ্ছেন। আর রাজনৈতিকভাবে রাজনৈতিক দল হিসাবে তাদের তো অবশ্যই রাজনৈতিক কর্মসূচি থাকবে, রাজনৈতিক পদযাত্রা থাকবে। নির্বাচনী কর্মসূচি হিসাবে তারা যেটা গ্রহণ করছে, নো ভোট নো ভোট, নৌকা নাই ভোট নাই, যে ব্যালটে নৌকা নাই সেই ব্যালটে কিসের ভোট, এটা হচ্ছে আওয়ামী লীগের 2026-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচনের স্ট্যান্ড বা তাদের অবস্থান। প্রিয় দর্শক, আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।